হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ অ্যাগেট নৈহাটি। আমরা শুরু করেছিলাম ভারতীয় সংবিধান। আমরা একটা চ্যাপ্টার করেছি, আজকে তার সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করছি। যারা প্রথম চ্যাপ্টারটা দেখোনি, আমি অবশ্যই রিকোয়েস্ট করব তারা প্লেলিস্টে গিয়ে প্রথম চ্যাপ্টারটা দেখে নাও, তারপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার দেখো। আজ আমাদের চ্যাপ্টার হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা ভারতীয় সংবিধানের কিছু বৈশিষ্ট্য, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকের ক্লাসটাই তোমরা যদি পুরোটা দেখো ভালো করে, পুরো সংবিধান চ্যাপ্টারটা বা আমাদের সংবিধানে যা যা জিনিস আছে তার একটা মোটামুটি ওভারভিউ পেয়ে যাবে। সেই সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়েই আজকের চ্যাপ্টার। ওকে, বেশি কথা না বাড়িয়ে তাহলে স্টার্ট করছি। দেখো, আমাদের কনস্টিটিউশন যখন প্রথম লেখা হচ্ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সমস্ত মেম্বাররা কনস্টিটিউশন তৈরি করছিল, তারা বিভিন্ন দেশের বিভিন্ন কনস্টিটিউশন থেকে তাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ সেখান থেকে বড় করেছিল এবং সেগুলোকে ভারতের নিরিখে, মানে ভারত দেশের জন্য যা যা মডিফিকেশান করা দরকার সমস্ত মডিফিকেশান করে তারপর তারা আমাদের দেশের কনস্টিটিউশনে সেগুলোকে ইনক্লুড করেছে। এবং সেই দিক থেকে দেখা যায় যে বিভিন্ন দেশের কনস্টিটিউশনের সাথে কিছু কিছু মিল আছে, আবার অনেক অমিলও আছে, কারণ প্রত্যেকটা বৈশিষ্ট্যকে ভারতের মতো করে মডিফাই করা হয়েছে এবং তার জন্যই ভারতীয় সংবিধান অন্যান্য সংবিধানের থেকে অনেকটা আলাদা, তার ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি বলো বা স্ট্রাকচারাল দৃষ্টিভঙ্গি, সব দিক থেকে। ওকে, তো আমরা যদি ফার্স্ট বৈশিষ্ট্যর কথা বলি ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ইট ইজ এ লেন্দিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। যদি প্রসঙ্গত বলে রাখি যে কনস্টিটিউশনকে জেনারেলি দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন আর একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন কোনগুলো? যেগুলো কোনো একটা বুকে লেখা আছে, মানে একটা বই আছে, যে ওই বইয়ে কিছু রুলস রেগুলেশন লেখা আছে, যে এই রুলস এবং রেগুলেশনের মাধ্যমে ওই দেশটাকে চালনা করা হবে। সেই দেশগুলো, মানে যে কনস্টিটিউশন আছে সেই দেশগুলোর কাছে, সেটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন। যেমন ধরো আমেরিকান কনস্টিটিউশন, এটা একটা রিটেন কনস্টিটিউশন। এবার যদি দেখি যে আনরিটেন কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন মানে সেটা হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। এদের কাছে কোনো রিটেন কনস্টিটিউশন নেই। তাহলে এরা কি করে তাদের বিচার করে? যে পুরনো কেস হিস্ট্রি ওদের যা আছে সব কিছু একটা লাইব্রেরিতে জমা রাখে। এবার ধরো নতুন কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে তারা ওই পুরনো কেসের নিরিখে অ্যাকর্ডিংলি, আগে কি ঘটনা ঘটেছিল, তার কি বিচার হয়েছিল, সেই নিরিখে এই কেসটার বিচার করে। ওকে, তো আমাদের ভারতের কনস্টিটিউশন হচ্ছে রিটেন কনস্টিটিউশন। এর একটা বই আছে, এবং এই রিটেন কনস্টিটিউশনটা হচ্ছে লেন্দিয়েস্ট, মানে বিশ্বের সব থেকে বড় কনস্টিটিউশন। ওকে, এটা যখন প্রথম গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর, 26 নভেম্বর, তো এই সময়ে এর প্রায় 395টা আর্টিকেল, 22টা পার্ট আর 8টা স্কেডিউল ছিল। এখন 12টা স্কেডিউল হয়ে গেছে, আরও 4টে বেড়েছে। তো এই কনস্টিটিউশনে মানে দীর্ঘ হওয়ার জন্য অনেক ধরনের কারণ আছে। যারা পলিটিক্যাল সায়েন্সের গবেষক, তাদের মতে যে বলা হয় যে এই যে কনস্টিটিউশন, শুধু আমাদের ভারতের কনস্টিটিউশন শুধু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ গভর্নেন্স, মানে হচ্ছে দেশ চালানোর জন্য বা কোনো একটা গভর্নমেন্ট চালানোর জন্য যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো থাকে, শুধু সেগুলোই নয়, এছাড়াও আমাদের দেশের পুরো অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করবে তার ডিটেল বিবরণ, মানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ কনস্টিটিউশনে দেওয়া আছে। সেই জন্য কনস্টিটিউশনটা অনেকটা লেন্দি। আরও 4টে ফ্যাক্টর আছে কনস্টিটিউশন লেন্দি হওয়ার জন্য। 4টে ফ্যাক্টর কীরকম? যে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর বলতে হচ্ছে ভৌগোলিক ফ্যাক্টর। যেমন ধরো আমাদের দেশ হচ্ছে বিশাল বড়, ভাস্টনেস অ্যান্ড ডাইভার্স। ডাইভার্স মানে কি? ধরো উত্তরের দিকে যদি আমরা দেখি, যে রাজ্যগুলো আছে, যেমন ধরো কাশ্মীর বা উত্তরাঞ্চল, উত্তরাখণ্ড, এই সব জায়গাগুলো যা নিয়ম শৃঙ্খলা। আমি যদি একদম দক্ষিণে চলে আসি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই জায়গাকার ভাষা আলাদা,
নিয়ম শৃঙ্খলা আলাদা, তাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুলস লিখতে হয়েছে, যে কারণে অনেকটা বেশি লেন্দি হয়ে গেছে। হিস্টোরিক্যাল ফ্যাক্টর যদি দেখা যায়, যে আমাদের কনস্টিটিউশনের, আমি আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে অলমোস্ট 75% গৃহীত হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এবং যে একটা ছিল খুব বাল্কি, মানে অনেক বড় সড়ো আইন লেখা ছিল ওখানে, মানে জিনিস রুলস রেগুলেশন এসব লেখা ছিল। আর একটা কি, দেখ এত বড় কান্ট্রি, এতগুলো দেশ, এবং একটা সিঙ্গেল কনস্টিটিউশন, তো এতগুলো দেশের, এতগুলো রাজ্যের, সরি দেশ বলছি, এতগুলো রাজ্যের প্রত্যেকের জন্য রুলস রেগুলেশন আলাদা আলাদা করা, এবং সেটা করতে গিয়ে অনেক লেন্দি হয়ে গেছে। আর একটা কি আছে, যে ডোমিনেন্স অফ লিগাল লুমিনারিজ ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন তৈরি হয়েছিল তার মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন, এবং তারা অনেকে অনেক ধরনের মতামত দেন কীভাবে রুলস রেগুলেশন চলবে, সেই মতামতগুলো বা সেই জ্ঞানগুলো এর মধ্যে ইনক্লুড করা হয়েছে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। তো সেই সমস্ত জিনিসগুলো এক জায়গায় করতে কনস্টিটিউশন অনেকটা বড় হয়ে গেছে, এই জন্যই এটা লেন্দিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এবার চলো পরের বৈশিষ্ট্য কি বলছে, যে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমি প্রথমেই আজকের চ্যাপ্টারের শুরুতেই বলেছি যে আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে, অনেক ধরনের প্রভিশন নেওয়া হয়েছে। তো সব থেকে বেশি নেওয়া হয়েছে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। ডক্টর বি আর আম্বেদকর এই বিষয়ে বলেন যে আমাদের দেশের কনস্টিটিউশনে, বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে হয়তো নেওয়া হয়েছে অনেক কিছু, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে এই যে র্যানস্যাকিং কথাটা আছে, এই কথাটা উনি উল্লেখ করেছিলেন, মানে সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে আমাদের ভারতের পরিপ্রেক্ষিতে কিভাবে সেটা উপযুক্ত হবে, তার জন্য ওই প্রভিশনটাকে নিজের মতো করে মডিফাই করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। এই জন্যই অন্য দেশের কনস্টিটিউশনের সাথে আমাদের কনস্টিটিউশনের অনেকটাই ফারাক দেখা যায় বিভিন্ন প্রভিশনের ক্ষেত্রে। তো এই কনস্টিটিউশনের যে আমাদের যে দেশের যে স্ট্রাকচারাল পার্ট, মানে সেই কনস্টিটিউশনের যে গঠনগত প্রকৃতি, সেটা পুরোপুরি নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। ফিলোসফিক্যাল পার্ট সেটা জেনারেলি নেওয়া হয়েছে আমেরিকান অ্যান্ড আইরিশ কনস্টিটিউশন। ফিলোসফিক্যাল পার্ট বলতে কোনগুলো, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো সব আমেরিকান কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন, রাশিয়ান কনস্টিটিউশন, এসব জায়গা থেকে নেওয়া হয়েছে। পলিটিক্যাল পার্ট কোথা থেকে নেওয়া হবে, এটা স্বাভাবিক, আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, সো ব্রিটিশ কনস্টিটিউশন থেকেই এই পলিটিক্যাল পার্টগুলো নেওয়া হয়েছে। থার্ড পয়েন্ট বলছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। দেখো, রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটি, আমাদের কনস্টিটিউশন হচ্ছে রিজিড আবার ফ্লেক্সিবল, এই দুটোর ব্লেন্ডিং, মানে মিক্সচার বলতে পারো। রিজিড কনস্টিটিউশন কোনগুলো, আমেরিকান কনস্টিটিউশন, আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশদের তো রিটেন কোনো কনস্টিটিউশনই নেই, এটা তো ফ্লেক্সিবল। আর আমাদের কনস্টিটিউশন হচ্ছে মানে না রিজিড না ফ্লেক্সিবল, এর কিছু কিছু প্রভিশন আছে খুব রিজিড, মানে এটাকে চেঞ্জ করতে গেলে অনেক ধরনের কাঠখড় পোড়াতে হবে, আর কিছু জিনিস আছে সেটা খুবই ফ্লেক্সিবল। দেখো রিজিড কোনগুলো, আমাদের কনস্টিটিউশনের 368 নম্বর ধারা বলা আছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যাবে, মানে ধরো কোনো একটা আর্টিকেল আছে বা কোনো একটা প্রভিশন আছে, পরবর্তীকালের পরিবর্তিত সিচুয়েশনে গিয়ে দেখা গেল যে ওই আর্টিকেলটা আমাদের দেশের জন্য উপযুক্ত নয়, তাকে অ্যামেন্ডমেন্ট করা হতে পারে বা সেটাকে চেঞ্জ করা যায়। তো সেই চেঞ্জ করতে গেলে দু ধরনের মেজরিটি লাগে, মানে স্পেশাল মেজরিটি লাগে। কোনটা, প্রথমত যে প্রত্যেকটা হাউসের উপস্থিত যেসব লোক সংখ্যা আছে, মানে উপস্থিত মেম্বার আছে, তার 2/3 মেজরিটি লাগে, এবং টোটাল লোক সংখ্যার 50% লাগে, 50%-এর বেশি লাগে, 50% প্লাস মেজরিটি লাগে। আর একটা ক্ষেত্রে কি হয়, এই 2/3 মেজরিটিটা লাগে মানে উপস্থিত মেম্বারদের, এবং সাথে সাথে যে যতগুলো স্টেট আছে তার 50%-এর বেশি স্টেটের সম্মতি লাগে। এই দুটো স্পেশাল মেজরিটি আছে, এবং তারপরেই এই সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তবেই ওই কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট, ওই
কন্ডিশনটাকে অ্যামেন্ডমেন্ট করা যাবে। তাই এই প্রভিশনটা হচ্ছে কনস্টিটিউশনের খুব রিজিড প্রভিশন আমাদের। এবার যদি ফ্লেক্সিবল কন্ডিশনের কথা বলতে পারি, অনেক প্রভিশন আছে, যেমন ধরো বলতে গেলে আর্টিকেল 3 কথা যদি আমি বলি, সেখানে বলা আছে যে প্রত্যেকটা স্টেট, একটা উদাহরণ দিচ্ছি, আর্টিকেল 3, প্রত্যেকটা যে স্টেট আছে, স্টেটের বাউন্ডারি আছে একটা, মানে ভারতের মধ্যেই কোনো একটা স্টেট, তো যদি গভর্নমেন্ট চায় তাহলে একটা সিম্পল রেজলিউশনের মাধ্যমে, অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসের মাধ্যমেই ওই স্টেটটাকে ভেঙে দুটো স্টেট করতে পারে। এই ক্ষেত্রে এটা একটা ফ্লেক্সিবল কন্ডিশন আমাদের সংবিধানের। তো প্রসঙ্গতই দেখতে পাচ্ছ যে রিজিড কন্ডিশনও আছে, ফ্লেক্সিবল কন্ডিশনের একটা মিক্সচার হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে ফেডারাল সিস্টেম উইথ এ ইউনিটারি বায়াস। ওকে, সবার আগে জানতে হবে ফেডারাল সিস্টেম কি আর ইউনিটারি সিস্টেমটা কি। ফেডারাল সিস্টেম হচ্ছে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে যে ক্ষেত্রে অনেকগুলো স্টেট একটা চুক্তির মাধ্যমে বা এগ্রিমেন্টের মাধ্যমে একসাথে হয় এবং সেই এগ্রিমেন্ট ছেড়ে বেরিয়েও যেতে পারে। ওকে, কিন্তু আমাদের যে দেশ আছে, দেশে অনেকগুলো রাজ্য আছে, একটা ফেডারেশন স্ট্রাকচার আছে, কিন্তু একটা ইউনিটারি বায়াস আছে। কীরকম, যে আমাদের আর্টিকেল 1-এ বলা আছে যে ভারতকে বলা আছে ইউনিয়ন অফ স্টেটস, মানে ভারত, এই ফেডারেশন কথাটা আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নেই, কিন্তু আমাদের দেশটা আবার অনেকগুলো রাজ্যে বিভক্ত। তা এই ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনে লেখা আছে ইন্ডিয়াকে ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস কেন বলা হয়েছে, এটা দুটো জিনিসকে ইমপ্লাই করে। এক তো ইন্ডিয়া যে ফেডারেশন আছে এটা নর্মাল এগ্রিমেন্টের ওপর বেস করে কোনো ফেডারেশন নয়, এবং কোনো স্টেট মনে হলো কালকে আমাদের দেশ ছেড়ে চলে যাবে সেটাও করতে পারবে না। কোনো স্টেটের রাইট নেই যে ইন্ডিয়াকে ছেড়ে বেরিয়ে যাওয়ার। তাহলে নর্মাল ফেডারেশনের থেকে আমাদের এইটা একটু আলাদা। এক্ষেত্রে ফেডারেশন বলতে কীরকম, যে এই রাজ্যে রাজ্যে ভাগ আছে, এটা একটা ফেডারাল স্ট্রাকচার আছে, কিন্তু এই আবার কোনো রাজ্য ফেডারেশনের নিয়ম মেনে বেরিয়ে যেতে পারবে না, তাহলে একটা ইউনিটারি বায়াস আছে। ওকে, এই জন্য এই কথাটা বলা হয়েছে ফেডারেশন উইথ ইউনিটারি বায়াস। কিছু কিছু বিশেষজ্ঞ এই কন্ডিশনটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, এইগুলো একটু মনে রাখবে। যেমন কোয়াসি ফেডারাল বলা হয়েছে আমাদের কনস্টিটিউশনকে, কারণ পুরোপুরি এটা একটা ফেডারেশন নয়। কে বলেছেন? কেসি হোয়ার। তারপরে কি দিয়েছে? বার্গেনিং ফেডারালিজম বলেছেন মরিস জোন্স। তারপরে কোঅপারেটিভ ফেডারালিজম বলেছেন কি? জি অস্টিন। এইগুলো একটু মাথায় রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এই কোটেশনগুলো দেয় যে এই কোটেশনটা কে বলেছেন। ওকে, তো দেখি যে আমাদের দেশের যে ইউনিটারি ফিচার কোনগুলো আর ফেডারেশনের ফিচার কোনগুলো। দেখো, ইউনিটারি ফিচার বলতে গেলে কি, একটা স্ট্রং সেন্টার আছে, অবশ্যই একটা স্ট্রং সেন্টার আছে, এবং কিছু কিছু বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই থাকে, যা স্টেট গভর্নমেন্টের হাতে জেনারেলি দেওয়া হয় না। একটা সিঙ্গেল কনস্টিটিউশন, সারা দেশের জন্য একটাই কনস্টিটিউশন। সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের দেশে যদি মানে আমাদের অন্য দেশে যখন যাই আমরা আমাদের দেশ থেকে, যদি জিজ্ঞেস করে যে আমাদের পরিচয় কি, তখন আমরা একটাই পরিচয় দিই যে আমরা ভারতীয়, না পশ্চিমবঙ্গের বাসিন্দা, না মহারাষ্ট্রের বাসিন্দা, এরকম কিন্তু আমরা সিটিজেনশিপের পরিচয় দিই না, আমাদের একটাই সিটিজেনশিপ থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে দুটো সিটিজেনশিপ হয়, একটা ওই পুরো যুক্তরাষ্ট্রটার জন্য একটা সিটিজেনশিপ, আর একটা কোন প্রভিন্সে আছে তার জন্য একটা সিটিজেনশিপ কার্ড থাকে। আমাদের কিন্তু সেরকম কিছু নেই। ওকে, তারপর ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, তার অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য সেন্টার। স্টেট গভর্নর যারা আছে তা সেন্টার থেকেই অ্যাপয়েন্ট হয়। এদের কাজ কি? স্টেটের সাথে সেন্টারের একটা সঠিক কোলাবোরেশন। অল ইন্ডিয়া সার্ভিসে যে ইউপিএসসি যে এক্সামগুলো হয়, আইএএস আইপিএস এক্সামগুলো, এরা কি করে, মানে ইউপিএসসি কন্ডাক্ট করে, মানে একটা সেন্ট্রাল অথরিটি কন্ডাক্ট করে এদের পোস্টিং হয় বিভিন্ন স্টেটে, যারা সেন্টারের হয়ে কাজ করে। এমার্জেন্সি প্রভিশন যদি কখনো লাগু হয় কোনো দেশে, তখন কোনো স্টেটের কাজ থাকে না, তখন সেন্টারের হাতে পুরোপুরি চলে যায়। প্রেসিডেন্ট তখন বিষয়টাকে পর্যালোচনা করেন। এবার যদি ফেডারেল ফিচার্সগুলো দেখি, দুটো গভর্নমেন্ট আছে, একটা স্টেট গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে যার কাজ অনুযায়ী বিভক্ত।
তারপর ডিভিশন অফ পাওয়ার, পাওয়ারের ডিভিশন আছে, যেমন ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পাওয়ার আছে, সেই পুরো ক্ষমতাটাকে বিভিন্ন স্টেটের হাতে ভাগ করে দেওয়া হয়, স্টেট আবার তার বিভিন্ন সাব ডিভিশনের মধ্যে ভাগ করে দেয়, বিভিন্ন জেলার মধ্যে ভাগ করে দেয়, এইভাবে স্তরে স্তরে পুরো ক্ষমতাটা ভাগ হতে থাকে। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনে সুপ্রিমেসি থাকে, মানে প্রত্যেকটা জিনিস কনস্টিটিউশন অনুযায়ী করতে হয়, কনস্টিটিউশনের বাইরে গিয়ে করা যাবে না। রিজিডিটি অফ কনস্টিটিউশন, এটা একটু আগেই বোঝালাম যে সমস্ত জিনিস ইচ্ছে করলেই চেঞ্জ করা যায় না। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড বাইক্যামেরালিজম, কি হয়, এই দ্বিকক্ষ বিশিষ্ট যে আমাদের পার্লামেন্ট আছে সেটা। এরপরে হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। দু ধরনের গভর্নমেন্ট হয়, একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট কোথায় পাওয়া যায়? আমেরিকান যুক্তরাষ্ট্রে। আর আমাদের দেশে পাওয়া যায় হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওকে, তো প্রেসিডেন্সিয়াল ফর্ম আর পার্লামেন্টারি ফর্মের পার্থক্যটা কোথায়? প্রেসিডেন্সিয়াল ফর্মে যে সেপারেশন অফ পাওয়ার বিটুইন টু অর্গ্যানস, মানে হচ্ছে টু অর্গান বলতে একটা হচ্ছে লেজিসলেটিভ আর একটা হচ্ছে এক্সিকিউটিভ, এখানে সেপারেট কাজ থাকে, মানে যারা লেজিসলেটিভ আছে তারা শুধু আইন তৈরি করে বা আইন প্রণয়ন করে, আর যারা এক্সিকিউটিভ আছে তারা ওই আইনটাকে বলবৎ করে, এদের মধ্যে সেপারেট লোক থাকে। আর পার্লামেন্টারি সিস্টেমে কি হয়, এখানে কোঅপারেশান থাকে দুটোর মধ্যে, লেজিসলেটিভ ইউনিট আর এক্সিকিউটিভ ইউনিটের মধ্যে কোঅপারেশান থাকে, মানে কখনো কখনো লেজিসলেটিভ ইউনিটের যারা আছে তারাই এক্সিকিউটিভ ইউনিটের কাজ করে। ওকে, এটা কোথায় দেখা যায়? জেনারেলি ব্রিটিশ পার্লামেন্টে এরকম দেখা যায়। আর অলসো নোন অ্যাজ ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট। ওয়েস্টমিনস্টার হচ্ছে ব্রিটেনের একটা জায়গা, ওখানকার মডেল অনুযায়ী এই পার্লামেন্টারি সিস্টেমটা তৈরি হয়েছে, তাই এরকম নাম। ওকে, তো এবার দেখি যে পার্লামেন্টারি সিস্টেম যে ইন্ডিয়াতে কীরকম আছে দেখা যাক। দেখো, প্রেজেন্স অফ নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ থাকে। নমিনাল এক্সিকিউটিভ কোনটা? যেটা কিনা আমাদের প্রেসিডেন্ট। আর রিয়েল এক্সিকিউটিভ কোনটা? যার হাতে সমস্ত ক্ষমতা থাকে, সেটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার। মেজরিটি পার্টি রুল, মেজরিটি পার্টি রুল খুবই সহজ, যে আমরা পুরো ভোট দিই, ভোট দিয়ে যে পার্টি বেশি ভোট পায় সেই পার্টি ক্ষমতায় আসে এবং গভর্নমেন্ট গঠন করে। ওকে, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, কী হয় যে কোনো একটা এক্সিকিউটিভের, যেমন এক্ষেত্রে যদি আমরা প্রাইম মিনিস্টার আমাদের গভর্নমেন্টের এক্সিকিউটিভ হয়, তাহলে তার একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে পার্লামেন্টের ওপরে, যে আমাদের এই আইনগুলো দেশে বলবৎ হবে, মানে পুরো পার্লামেন্টেরই একটা রেসপন্সিবিলিটি থাকে। যদি পার্লামেন্ট ভেঙে মানে লোকসভা মানে গভর্নমেন্টটা যদি ভেঙে যায়, পুরোটা একসাথে ভাঙবে, যদি না ভাঙে তাহলে পুরোটা একসাথেই থাকবে। সোয়েল অ্যান্ড সিং কনসেপ্টটা আছে। মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার ইন লেজিসলেচার, এটা তো স্বাভাবিক যে মিনিস্টার হতে গেলে পার্লামেন্টের মেম্বার হতে হবে। লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার ইন অর চিফ মিনিস্টার, আমাদের গভর্নমেন্টের মেন লিডার হচ্ছে কি মেজরিটি পার্টির যে লিডার, সেই প্রাইম মিনিস্টার হয় অথবা চিফ মিনিস্টার হয়। আর কি ডিসলিউশন অফ লোয়ার হাউস, লোকসভা অর অ্যাসেম্বলি, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ভোট হয় এবং পার্লামেন্টের নেক্সট গভর্নমেন্ট তৈরি হয় এবং আগের গভর্নমেন্টটাকে ডিসলিউট করে দেওয়া হয় বা ভেঙে দেওয়া হয়। এছাড়াও যদি প্রাইম মিনিস্টার মনে করে, তাহলে প্রেসিডেন্টের সাহায্যে রেজলিউশন পাস করে গভর্নমেন্ট ভেঙে দেওয়া যেতে পারে, লোকসভার পুরোপুরিভাবে ডিসলভ করে দেওয়া যেতে পারে, কিন্তু রাজ্যসভা ডিসলভ করা যায় না। এই বিষয়ে আমরা পরে আরও ডিটেলে আলোচনা করব, আজকে জাস্ট ওভারভিউ দিচ্ছি প্রত্যেকটা ফিচার্সের ওপরে। এবার যদি একটা প্রশ্ন আসে, তো আমাদেরও তো পার্লামেন্টারি গভর্নমেন্ট, আবার ইউকেতেও পার্লামেন্টারি গভর্নমেন্ট, তা এদের মধ্যে বেসিক পার্থক্যটা কী? দেখো, বেসিক পার্থক্য বলতে ইউকেতে যে পার্লামেন্টারি গভর্নমেন্ট আছে, তাতে পার্লামেন্টই হচ্ছে শেষ কথা।
পার্লামেন্ট থেকে যদি কোনো একটা বিল পাস হয়ে যায় সেটা বলবৎ হবেই হবে। কিন্তু ভারতীয় পার্লামেন্টের ক্ষেত্রে পার্লামেন্ট শেষ কথা নয়, আমাদের কনস্টিটিউশন হচ্ছে শেষ কথা। যদি ধরো পার্লামেন্ট থেকে কোনো একটা বিল পাস হয় এবং সেটা দেখা যায় যে কনস্টিটিউশনের কোনো রুলের খেলাপ হচ্ছে, মানে বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমরা চাইলে সুপ্রিম কোর্টের কাছে সেটা অ্যাপিল করতে পারি। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে পার্লামেন্ট থেকে অনেক পাস হওয়া বিল সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তাই এক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্টের সাথে পার্থক্য এটাই যে আমাদের ভারতে পার্লামেন্ট শেষ কথা নয়, এর ওপরেও আছে কিছু। আর ইন্ডিয়ান স্টেটের ক্ষেত্রে কি হয় যে নমিনাল হেড হয়, যেমন ধরো আমাদের ক্ষেত্রে রাষ্ট্রপতি হচ্ছে নমিনাল হেড, সে ইনডিরেক্টলি ইলেক্টেড হয়, মানে যারা পার্লামেন্টের মেম্বার আছে তারা ভোট দিয়ে ইলেক্ট করে, সেইভাবে রাষ্ট্রপতি হয়। কিন্তু যদি ব্রিটেনের ক্ষেত্রে দেখা যায় তাহলে ওদের একটা মোনার্কি দেখা যায় বা হেরিডিটারি সিস্টেম হয়, মানে কিং যে আছে তার বংশেরই কেউ কিং হবে, এই একটা পার্থক্য আছে। ওকে, তো পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছে তারা আমাদের এই পার্লামেন্টারি সিস্টেমটাকে প্রাইম মিনিস্টার গভর্নমেন্টও বলে থাকেন। ওকে, এর পরের ফিচার্স যদি দেখি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেন বলা হয়েছে, যে ইন্টিগ্রেটেড বলতে বোঝায় যে ধরো আমাদের হেড হচ্ছে সুপ্রিম কোর্ট, আমাদের বিচার ব্যবস্থার হেড হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং তার তলায় আছে সমস্ত রাজ্যের হাইকোর্টগুলো, এবং হাইকোর্টের আবার তলায় আছে যে ডিভিশনাল কোর্টগুলো থাকে, সাবঅর্ডিনেট কোর্ট থাকে, ডিস্ট্রিক্ট কোর্ট, এবং তাদের তলায় লোয়ার কোর্টগুলো থাকে। এই সমস্ত কোর্টে ভাগ করা আছে। এরা ভাগ করা থাকলেও এদের পুরো রুলটা কিন্তু কন্ট্রোল হয় হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, পুরো কাজগুলো কন্ট্রোল হয় সুপ্রিম কোর্ট থেকে। এই জন্য এই বিষয়টাকে ইন্টিগ্রেটেড বলা হয়। ওকে, একটা ফেডারেল স্ট্রাকচার আছে কিন্তু হায়েস্ট কোর্ট সুপ্রিম কোর্ট, এবং এর আন্ডারেই বা সুপারভিশনেই সমস্ত কাজ হয় আমাদের দেশে, তাই ইন্টিগ্রেটেড বলা হয়েছে জুডিশিয়ারি সিস্টেমটাকে। আর ইন্ডিপেন্ডেন্ট কেন বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট বলার কারণ হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের যে 3টে পিলার আছে, জেনারেলি 4টে পিলার বলা হয়। ফার্স্ট হচ্ছে লেজিসলেটিভ পিলার, যেটা কিনা আইন প্রণয়ন করে। সেকেন্ড এক্সিকিউটিভ পিলার, যেটা কিনা আইনটাকে বলবৎ করে। আরেকটা হচ্ছে জুডিশিয়ারি, হ্যাঁ, যেটা কিনা বিচার ব্যবস্থা নিয়ে সমস্ত আলোচনা হয়, স্থাপন করে। আর একটা হচ্ছে মিডিয়া। এই 4টে জিনিস নিয়েই কনস্টিটিউশন থাকে। এবার যদি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলা হয়েছে তার কারণ কি, যে লেজিসলেটর এবং এক্সিকিউটিভের সাথে এর কোনো সম্পর্ক নেই, এই নিজের মতো কনস্টিটিউশন মেনে বিচার করবে। এই জন্যই তো যদি এটা না থাকতো, ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকতো, তাহলে ক্ষতিটা কি হতো, যে কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো বিচার আসতো না। কোনো গভর্নমেন্ট যদি কনস্টিটিউশনের বিরুদ্ধ কাজও করে থাকে তাহলেও তার বিরুদ্ধে কোনো বিচার হতো না। সেই জন্যই জুডিশিয়ারিকে পুরো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার দেওয়া হয়েছে। এবং জাজদের মানে তার জন্য অনেক প্রভিশনও আছে, যেমন ধরো সিকিউরিটি অফ টেনিওর অফ দ্য জাজেস, যে কোনো একটা জাজ কত দিন তার টেনিওর থাকবে সেই জিনিসগুলোও কনস্টিটিউশনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। তারপরে ফিক্সড কিছু সার্ভিস কন্ডিশান আছে, যে বিচারক যারা থাকে তাদের সার্ভিসের কিছু কন্ডিশান থাকে। তারপরে এদের যে স্যালারি হয় বা এই বিচার ব্যবস্থার যে খরচ হয় সেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে বিয়ার করা হয়। তারপর কোনো জাজ যদি রিটায়ার করে যায় সে পরবর্তীকালে আর এই ওকালতি করতে পারবে না। তার কারণ হচ্ছে ধরো সুপ্রিম কোর্টের কোনো চিফ জাস্টিস রিটায়ার করে গেল, করে যাওয়ার পরে আবার সে প্রাইভেট প্র্যাকটিস স্টার্ট করলো, তাহলে এরকম হতেই পারে সে কোনো গভর্নমেন্টের হয়ে কাজ করছে এবং তাতে দেশের ক্ষতি হয়। ইন্ডিপেন্ডেন্সি, জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্সি সেটা থাকে না, সেই জন্য এগুলোকে ব্যান করা হয়েছে, ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট। তারপরে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা প্রথমেই বললাম যে কনস্টিটিউশনের মেন 3টে পিলার হচ্ছে লেজিসলেচার, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। এই এক্সিকিউটিভ আর লেজিসলেশনের থেকে জুডিশিয়ারিকে আলাদা করা আছে, ইন্ডিপেন্ডেন্ট নেচার এর। ওকে,
এর পরবর্তী ফিচার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট আছে, আগে ছিল 7টা, সেখান থেকে এখন 6টা আছে। ফান্ডামেন্টাল রাইটগুলো কি কি? রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার, রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, রাইট টু এক্সপ্লয়টেশন মানে কোনো কিছু ধ্বংস হচ্ছে সেই জিনিসগুলোর এগেনস্টে রাইট থাকে আমাদের। এই জিনিসগুলো কি কি পুরো ডিটেলে চ্যাপ্টারে যখন ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার পড়ানো হবে পুরো বলা হবে, প্রত্যেকটা আর্টিকেলে কি বলা আছে সবগুলো। আজকে জাস্ট ফিচার্সগুলোর ওভারভিউ দেওয়া হচ্ছে। কালচারাল এবং এডুকেশনাল রাইট অ্যান্ড কনস্টিটিউশনাল রিমেডি। কনস্টিটিউশনাল রিমেডি মানে কি, এখানে কিছু রিটস আছে। তো আমাদের এই ফান্ডামেন্টাল রাইট যদি কখনো মানে আমাদের থেকে কেড়ে নেওয়া হয় তাহলে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারি, সেইগুলোই হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডির মধ্যে আছে। কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটগুলো একটা বিশেষ সময়, যখন ধরো ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়, তখন 20 নম্বর আর্টিকেল এবং 21 নম্বর আর্টিকেলে যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে এই দুটো বাদ দিয়ে বাকি সবগুলো আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়। এটা একটা স্পেশাল কন্ডিশন। 20-21-এ কী আছে? জেনারেলি রাইট টু প্রাইভেসি যে জিনিসটা, সেটা আছে 21 নম্বরে। ওকে, এই দুটো জিনিস ছাড়া বাকি সমস্ত কিছুই ফান্ডামেন্টাল রাইট এমার্জেন্সির সময় আমাদের থেকে নিয়ে নেওয়া হয়। এই চ্যাপ্টারগুলো আরও ডিটেলে যখন পড়ানো হবে তখন আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে আছে ডিপিএসসি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটাকে ডক্টর বি.আর. আম্বেদকর নোভেল ফিচার বলে আখ্যা দিয়েছেন। কি এই জিনিসটা? যে আমাদের স্টেট চালনা করার জন্য কিছু পলিসি দেওয়া হয়েছে যাতে স্টেটের ওভারঅল গ্রোথ ভালো হয়। ওকে, বা স্টেটের মানুষের ক্ষেত্রে বা স্টেটের ইকোনমিক কন্ডিশন সমস্ত দিক দিয়ে একটা ভালো গ্রোথ হয়। এটা কোথায় আছে? পার্ট নম্বর 4-এ আছে। জেনারেলি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সোশ্যালিস্টিক, গান্ধিয়ান এবং লিবারাল ইন্টেলেকচুয়াল, 3টে পার্টে ভাগ করা হয়। কি জিনিস পুরো ডিটেলে চ্যাপ্টার যখন পড়ানো হবে ডিপিএসপি বলা হবে প্রত্যেকটা আর্টিকেলে কিভাবে কি লেখা আছে। দেখো, ফান্ডামেন্টাল রাইট একটু আগে আমি বললাম যদি কখনো আমাদের থেকে হনন করে নেওয়া হয় তাহলে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি, যেটা কি ওই ফান্ডামেন্টাল রিমেডি, কনস্টিটিউশনাল রিমেডিতে আছে। কিন্তু ডিপিএসপি জিনিসটা কি, এটা যদি আমাদের থেকে হনন করে নেওয়া হয় তাহলে আমরা ডিরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবো না বা গভর্নমেন্টের এগেনস্টে কোনো স্টেপ নিতে পারবো না। সেই জন্যই এখানে বলেছে আনলাইক দ্য ফান্ডামেন্টাল রাইটস দ্য ডিরেক্টিভস আর নন জাস্টিসেবল ইন নেচার, মানে এটা নিয়ে কোর্টে কেস করা যায় না। ওকে, এবার যদি 9 নম্বর পয়েন্টে আসি, বলছে ফান্ডামেন্টাল ডিউটি। আমরা দেশের থেকে এত সুবিধা নিচ্ছি, দেশ আমাদেরকে রাইট দিচ্ছে, তো আমাদেরও উচিত দেশের জন্য কিছু করা, এবং সেই জিনিসগুলোই আছে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে। এটা যখন আমাদের কনস্টিটিউশন গৃহীত হয় তখন এই ফান্ডামেন্টাল ডিউটিটা কনস্টিটিউশনে ছিল না। পরবর্তীকালে 1976 সালে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এই ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড করা হয়। তখন 10খানা ডিউটি অ্যাড করা হয়েছিল, পরবর্তীকালে আবার 2002 সালে অ্যামেন্ডমেন্ট করে আরও একটা নতুন অ্যাড করা হয়। এখন মোট 11টা ডিউটি আছে। কোথায় আছে? পার্ট 4A-তে এবং আর্টিকেল নাম্বার 51A, এখানে এই একটাই আর্টিকেল আছে। ওকে, ডিরেক্টিভ প্রিন্সিপালের মতনই ফান্ডামেন্টাল ডিউটিও যদি কেউ না করে তার বিরুদ্ধে কোর্ট কেস করা যায় না। ডিউটিগুলো কীরকম হালকা বলে রাখছি, ডিটেল পরে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে। যেমন ধরো আমাদের ভারতীয় সংবিধানকে সম্মান করা, জাতীয় পতাকাকে সম্মান করা, এই রকম কিছু। ওকে, এর পরবর্তী আসি যে সেকুলার স্টেট। আমাদের ভারত হচ্ছে একটা সেকুলার স্টেট। সেকুলার স্টেট বলতে কি বোঝায়? যে আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, আমাদের দেশ সমস্ত ধর্মকেই সমানভাবে প্রাধান্য দেয়, কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গণ্য করা হয় না। এটা সেকুলার স্টেট, এই কথাটা আমাদের প্রিএমবেলে পরিষ্কার করেই লেখা আছে, এবং সেটা 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এটা অ্যাড করা হয়। যখন কনস্টিটিউশন প্রথম গ্রহণ করা হয় তখন এই ওয়ার্ডটা ছিল না। ওকে, আবার আরও কিছু প্রমাণ পাওয়া যায়, যেমন আর্টিকেল 15 যদি আমরা দেখি, এই নিয়ে একটা সিনেমাও আছে, যে
আমরা কোনো মানুষকে তার সেক্স, কাস্ট, তার রিলিজিয়ান এইসবের ওপর ভিত্তি করে দুটো মানুষকে আমরা আলাদা চোখে দেখতে পারি না। কোনো পাবলিক বিল্ডিং, মন্দির যেখানেই হোক, বা স্কুল, কলেজ যেখানেই হোক, কোনো অফিস আদালত, এখানে এই মানে কাস্ট, রিলিজিয়ান এইসবের ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না। ওকে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, যে এখানে আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো ধর্মাবলম্বী হতে পারি এবং আমাদের ধর্মের বিকাশ করাতে পারি, এটাই বলা আছে। এরপরে আসি যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এই জিনিসটা কি? দেখো, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। আমাদের দেশে 18 বছরের ওপরে বয়স হয়ে গেলে আমাদের ভোটার আই কার্ড হয়ে যায় এবং আমরা ভোট দিতে পারি। এটাই অ্যাকচুয়ালি আমাদের দেশের ডেমোক্রেটিক নেচার, যে আমরা লোকসভার যারা মেম্বার আছে তাদেরকে ডিরেক্টলি ইলেক্ট করতে পারি। প্রথমে এই জিনিসটা একটা কোয়েশ্চেন আসে যে কত সালে আমাদের 21 বছর থেকে 18 বছরে ভোটাধিকারটা নামিয়ে আনা হয়। আগে 21 বছরের পর ভোটার আই কার্ড তৈরি হতো এবং সেটা 1989 সালের পর থেকে 18 সাল করে দেওয়া হয়, যে 18 সালের পর থেকেই প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে। ওকে, এর পরবর্তীতে আছে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। আমি ইউনিটারি ফিচার্স বলার সময় বলেছি যে আমাদের দেশে একটাই সিটিজেনশিপ কার্ড হয়। অন্যান্য যুক্তরাষ্ট্রীয় দেশগুলোর মধ্যে দুটো সিটিজেনশিপ কার্ড আমাদের হয় না, যে ওখানে একটা সেন্ট্রাল সিটিজেনশিপ কার্ড থাকে, একটা ওই প্রভিন্সটার সিটিজেনশিপ কার্ড থাকে, কিন্তু আমাদের দেশে একটাই সিটিজেনশিপ কার্ড এবং আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয়। ওকে, এরপরে আসি যে ইন্ডিপেন্ডেন্ট বডিজ কোনগুলো? যে আমাদের যে কনস্টিটিউশন আছে সেটা শুধু যে আইন প্রণয়ন করলাম বা সেটার এক্সিকিউট করলাম বা জুডিশিয়াল একটা অর্গান তৈরি করলাম, এগুলোই শুধু বলে না, এছাড়াও কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করেছে যেগুলো দিয়ে কনস্টিটিউশনের অনেক আমাদের দেশের বা গভর্নমেন্টের অনেক কাজ হয়। যেমন ধরো ইলেকশন কমিশন কি করে? আমাদের পুরো ইলেকশনটাকে কন্ডাক্ট করে। তারপর যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সে কি করে? পুরো আমাদের যে অ্যাকাউন্ট সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের পুরো ফিনান্সিয়াল জিনিসটাকে অডিট করে, কোথায় কত খরচ হচ্ছে, কি হিসেব নিকেশ সব কিছু সেগুলো দেয় সেই কমিটিগুলো। তারপর ইউপিএসসি বা স্টেট পিএসসি, এদের কাজ কি? ইউপিএসসির কাজ তোমরা সবাই জানো, যে একটা পুরোপুরি সর্বভারতীয় পরীক্ষা কন্ডাক্ট করে এবং সর্বভারতীয় স্তরে কাজ করবে এরকম অফিসার নিয়োগ করে। সেরকম কাজ স্টেট পিএসসিও করে, যে ওই স্টেটের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করে যার প্রিপারেশন আমরা জেনারেলি নিই এবং সেই স্টেটে ওই অফিসারগুলোকে নিয়োগ করে বিভিন্ন কাজ করার জন্য। এইগুলো আমাদের সংবিধানে বলা আছে। এরপর আসি এমার্জেন্সি প্রভিশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ধরো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই এমার্জেন্সি প্রভিশন 3 ধরনের আছে। একটা ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল বলা হয়, আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। কি হয়, যখন আমাদের দেশে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাটাক করলো বা আমাদের ইন্টারনাল কোনো দ্বন্দ্ব বাঁধলো বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন প্রভিন্সের মধ্যে, বা আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, এরকম কোনো স্পেশাল এক্সট্রিম কন্ডিশানে আমাদের প্রেসিডেন্ট এমার্জেন্সি কন্ডিশান লাগু করতে পারে। তখন কি হয়, আমাদের সমস্ত ফান্ডামেন্টাল রাইট 20 নম্বর আর্টিকেল এবং 21 নম্বর ছাড়া সেগুলো আমাদের থেকে কেড়ে নেওয়া হয়। ওকে, এখান থেকে জেনারেল কোশ্চেনগুলো আসে আর্টিকেল নাম্বারগুলো, যে ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে, যেমন 352 নম্বর। স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল 356 নম্বর আর্টিকেলে আছে। ফিনান্সিয়াল এমার্জেন্সি 360 নম্বর আর্টিকেলে আছে। ওকে, পরবর্তী বৈশিষ্ট্যে আসি যে 3 টায়ার গভর্নমেন্ট। 3 টায়ার গভর্নমেন্টটা কি? যখন অরিজিনাল কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন এই 3 টায়ার গভর্নমেন্ট সিস্টেমটা ছিল না, তখন ডুয়াল পলিটি থাকতো, মানে স্টেট গভর্নমেন্ট ছিল আর সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল। এখনও আছে সেটা, কিন্তু 73 নম্বর এবং 74 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 1992 সালে এই পঞ্চায়েতি সিস্টেম এবং
মিউনিসিপ্যালিটি, এই দুটো অ্যাড করা হয়। এই দুটো অ্যাডের ফলে একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম চালু হয় এবং 3টে স্তরের গভর্নমেন্ট সিস্টেম এখন আমাদের দেশে দেখা যায়। ওকে, এই ছিল মোটামুটি আমাদের স্যালিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন। আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা প্রত্যেকটা আর্টিকেল ধরে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এরপর ডিটেলে আলোচনা করব। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম সেগুলোই, এবং এই পুরোটা নিয়েই আমাদের কনস্টিটিউশনের সিলেবাস। ওকে, আজ তাহলে এইটুকুই। থ্যাংক ইউ।